এক ক্লাস আমরা লাস্ট পর্যন্ত ছিলাম হলো কন্টিনেন্টাল লিটারেচারে। কন্টিনেন্টাল লিটারেচার আমরা লাস্টে শেষ করেছি অ্যানা কারেনিনা, 2 থেকে 3টা ক্লাস পেয়েছিলাম আজকে। আর লাস্ট ক্লাসে আমরা প্যারাডাইস লস্টের উপর বাংলায় কিছু জেনারেল মানে ওভারঅল কিছু আলোচনা করেছিলাম। আজকে আরও কিছু ডিটেইলড আলোচনা করব। তো প্যারাডাইস লস্ট সম্পর্কে বলতে গেলে আমরা তো জানি অথর হলো প্যারাডাইস লস্টের জন মিল্টন। প্যারাডাইস লস্ট লেখা হয়েছে 1667 সালে। এটা টাইপ হলো এপিক পোম। এটার জনরা মানে কেমন ধরনের এটা কাজ, এটা হলো অ্যালিগরি টাইপের একটা লেখা, এপিক পোয়েট্রি। আর পার্সপেক্টিভ অ্যান্ড ন্যারেটর, প্যারাডাইস লস্ট এটা থার্ড পারসন অমনিশিয়েন্ট ন্যারেটর হিসেবে বর্ণনা করা হয়েছে কাহিনীটি। থার্ড পারসন হলো একজন তৃতীয় কোনো ব্যক্তি কথা বলেছেন। রিডার্স লার্ন দ্যাট দ্য ন্যারেটর ইজ দ্য অথর, যিনি ন্যারেট করছেন উনি রাইটার John Milton, when he inserts reference to himself as he does in discussing his blindness in book 3, these eyes that roll in vain to find the piercing ray. মানে এখান থেকে এই লাইনটার মাধ্যমে জন মিল্টনের বোঝা যায় যে আসলে ন্যারেটর যিনি ন্যারেট করছেন উনি আসলে লিখেছেন। আচ্ছা, এটা গেল। এরপরে এটা প্যারাডাইস লস্টের টেন্সটা কি, কোন টেন্সে লেখা? প্যারাডাইস লস্ট হলো প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। আর প্যারাডাইস লস্ট এই নামটা কিভাবে আসলো? হাউ অ্যাবাউট দ্য টাইটেল? প্যারাডাইস লস্ট রেফার্স টু দ্য এক্সপালশন অফ দ্য ফার্স্ট হিউম্যানস অ্যাডাম অ্যান্ড ইভ, মানে প্রথম সৃষ্টি জগতের প্রথম মানব এবং মানবী অ্যাডাম অ্যান্ড ইভের যে নির্বাসন, তাদেরকে যে নির্বাসন দেওয়া হয়েছে, স্বর্গ থেকে স্বর্গচ্যুত করা হয়েছে, সেটার কাহিনী বর্ণনা করা হয়েছে প্যারাডাইস লস্টে। ফ্রম দ্য গার্ডেন অফ ইডেন, স্বর্গের বাগান থেকে, আফটার দে কমিট সিন বাই ইটিং ফ্রম দ্য ফরবিডেন ট্রি অফ নলেজ, নিষিদ্ধ ফল, জ্ঞানের যে নিষিদ্ধ ফল তারা খেয়েছিল, সেটার ফলস্বরূপ তাদেরকে বের করে দেওয়া হয় স্বর্গ থেকে, স্বর্গচ্যুত করা হয়। প্যারাডাইস লস্টের কনটেক্সট হলো রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স, ধর্ম এবং রাজনীতি। তো জন মিল্টন কনসিডার হিমসেলফ আ র্যাডিক্যাল প্রোটেস্ট্যান্ট খ্রিশ্চান। আসলে জন মিল্টন একজন খুবই কট্টরভাবে একজন প্রোটেস্ট্যান্ট খ্রিশ্চান ছিলেন, মানে ধর্মকর্ম খুব ভালো মতো উনি করতেন। হি ওয়াজ ডিপলি অপোজড টু ইংল্যান্ডস রুলিং অ্যাংলিকান চার্চ, মানে সমসাময়িক যে অ্যাংলিকান চার্চ সেটার এগেনস্টে ছিলেন তিনি। ডিসডেইনফুল অফ দ্য মনার্কি ইন জেনারেল, মানে মনার্কি বা রাজতন্ত্রের প্রতি উনি আসলে ঘৃণা ছিল ওনার চরমভাবে। উনি আসলে ফান্ডামেন্টালিস্ট ছিলেন, মৌলবাদী ছিলেন সেই অর্থে বলা যায়। He supported Oliver Cromwell, the English soldier who led parliamentary forces into the English civil wars and who overthrew Charles I to become England's Lord Protector. সে অলিভার ক্রোমওয়েলের পরিচয় কি? সে ছিল একজন ইংলিশ সৈনিক যিনি পার্লামেন্টারি ফোর্সকে বাধ্য করেছিলেন ইংলিশ সিভিল ওয়ারের দিকে, এবং যে চার্লস ওয়ান সেই সময় যে রাজা ছিলেন তাকে ইংল্যান্ডের ক্ষমতাচ্যুত করেন। লর্ড প্রোটেক্টর তাকে জাস্ট ফাঁসি দিয়ে উনি অলিভার ক্রোমওয়েল ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। After the monarchy became restored, Milton fled and went into hiding to avoid being jailed or executed. আসলে মোনার্কি যখন আবার ফিরে আসলো, অলিভার ক্রমওয়েলকে ফাঁসি দেওয়া হলো, তার সময়টাও চলে গেল। তখন মিল্টন কী করেছেন? উনি পালিয়ে বেঁচেছেন যাতে ওনাকে ফাঁসি দেওয়া না হয়। Milton wrote many political pamphlets during his life and he believed strongly in an individual's right to freedom. উনি আসলে রাজনৈতিক অনেক প্যামফ্লেট, হাতে লেখা পুস্তিকা ওনার জীবন দশায় লিখেছেন। উনি বিশ্বাস করতেন, জোরালোভাবে বিশ্বাস করতেন যে মানুষের ফ্রিডম বা স্বাধীনতায় বিশ্বাস করতেন। He distrusted the institution of marriage and thought that power led to corruption. অ্যাকর্ডিং টু মিল্টন, ওনার আসলে বিয়ের নামক যে ইনস্টিটিউশন, এটার উপর ওনার বিশ্বাস উঠে গিয়েছিল এবং উনি মনে করতেন ক্ষমতা মানুষকে করাপশন বা দুর্নীতির দিকে নিয়ে যায়। মিল্টনের জন্য, ফর মিল্টন, গড ওয়াজ দ্য অনলি ট্রু কিং। আসলে ঈশ্বর বা আল্লাহ যেটাই বলি, যে ধর্মের, ঈশ্বরই আসল রাজা। এবং অ্যান্ড এনি হিউম্যান মোনার্ক ওয়াজ অটোমেটিক্যালি আ টাইরান্ট। আসলে রাজতন্ত্র তো হলো যে নিজেদের মতো করে চালায়, সো এটা একটা স্বৈরাচারী একটা এন্টিটি বা একটা সত্তা বা একটা ইনস্টিটিউশন। মিল্টন ফাউন্ড মেনি অফ ইংল্যান্ডস লিডার্স আনওয়ার্দি। মিল্টনের কাছে মনে হয়েছে যে ইংল্যান্ডের যে লিডাররা ছিল ওনারা আসলে ওয়ার্দি না, আনওয়ার্দি।
অ্যান্ড হিজ পলিটিক্যাল প্যাম্পলেটস রিফ্লেক্টেড দিস আর্গুমেন্টস। আসলে ওনার যে রাজনৈতিক যে লেখা যে প্রচারপত্র, ওখানে উনি দেখিয়েও দিয়েছেন যে রাজনৈতিক যে লোকগুলো এবং মোনার্কি রাজতন্ত্রের যে লোকগুলো, এরা মোটেও ভালো লোক না, ওনারা যোগ্য নন। তো পাঠকরা, রিডার্স হ্যাভ লং বিন ইন্টারেস্টেড ইন মিল্টনস ভিউজ অন রিলিজিয়ন। সবসময় অপেক্ষা করেছে যে মিল্টনের রিলিজিয়াস ভিউ কী, ধর্মীয় মতাদর্শটা কী। গিভেন দ্য রিলিজিয়াস সাবজেক্ট অফ প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্টের মাধ্যমে দর্শক বা পাঠক ইন্টারেস্টেড হয়েছে। তো মিল্টন কনসিডার্ড হিমসেলফ আ প্রেসবিটারিয়ান অ্যান্ড অফশুট অফ অ্যাংলিকান চার্চ। মিল্টন নিজেকে মনে করতেন, ধারক ছিলেন যে উনি একজন প্রেসবিটারিয়ান, উনি অ্যাংলিকান চার্চের মতো না। অ্যাপার্ট ফ্রম দিস, হি রিজেক্টেড ক্যাথলিসিজম অ্যান্ড ইউজ অফ বিশপস অ্যান্ড প্রিস্টস হোম হি ফাউন্ড টু বি করাপ্ট। ক্যাথলিক যারা, ধর্ম নিয়েও যারা ছিল ক্যাথলিসিজমের চার্চের যে ইয়াগুলোতে ক্ষমতায়, তারাও আসলে পলিউটেড, করাপ্টেড, সেটা অ্যাকর্ডিং টু মিল্টন। মিল্টন বিশ্বাস করতেন যে দ্য সেপারেশন অফ দ্য অ্যাংলিকান চার্চ ইন্টু আদার প্রোটেস্ট্যান্ট গ্রুপস ওয়াজ আ গুড থিং। অ্যাংলিকান চার্চ থেকে যে চার্চগুলো সরে গিয়েছে, এটা একটা ভালো জিনিস ছিল, এবং উনি এনকারেজ করেছেন তার ফেলো প্রেসবিটারিয়ানদেরকে টু বি দেয়ার ইন ওন চার্চ, তারা তাদের নিজের চার্চের মালিক হোক। এই যে এই ভিউগুলো, দিস ওয়ার টু র্যাডিক্যাল টু বি অ্যাকসেপ্টেড বাই হিজ কন্টেম্পোরারি চার্চ গোয়ার্স, সো মিল্টন অ্যাবান্ডন্ড প্রেসবিটারিয়ানিজম অ্যান্ড ডিডন্ট বিলং টু এনি চার্চ। আসলে এই যে চার্চের লোকেদের সাথে তার যে মতাদর্শের অমিল, তার যে থিঙ্কিংয়ের অমিল, এটার জন্যই উনি আসলে চার্চ থেকে চলে গিয়েছেন। আর প্রেসবিটারিয়ানিজম যেটা চার্চদের লোকেদের যে ধর্মকর্ম বা চিন্তা মানসিকতা, ওখান থেকে উনি সরে গিয়েছেন এবং চার্চ থেকে সরে এসেছেন। তার যে আইডিয়াগুলো, হিজ আইডিয়াস কন্টিনিউ টু ইভলভ আনটিল হি ফেল্ড অল অর্গানাইজড রিলিজিয়ান্স ব্লকড পিপলস অ্যাক্সেস টু স্পিরিচুয়ালিটি। এই আইডিয়াগুলোই মিল্টনের মাথায় সবসময় ঘুরপাক খেত যে রিলিজিয়নের যে এই বিভিন্ন অর্গানাইজেশন, ওনারা আসলে মানুষের আধ্যাত্মিকতায় একটা ব্লকেজ বা প্রতিবন্ধকতা তৈরি করছে। এরপরে আসে মিল্টনস কনসেপ্ট অন উইমেন। কন্টেম্পোরারি রিডার্স টেন্ড টু ফাইন্ড মিল্টনস ভিউ অফ উইমেন অ্যান্ড দেয়ার রোল প্রবলেম্যাটিক। সেই সময়ে সেই সমসাময়িক যে পাঠকরা, তারা মিল্টনের ভিউটাকে, মানে তাদের কাছে মনে হয়েছে মিল্টন উইমেনদের রোল, মিল্টনের কাছে মহিলাদের রোল হলো প্রবলেম্যাটিক। তার ইন্টারপ্রিটেশন, মিল্টনস ইন্টারপ্রিটেশন অফ দ্য বাইবেল অন দিস সাবজেক্ট ইজ কোয়াইট লিটারাল। খুব বোঝাই যাচ্ছে, উইমেন আর ইনফেরিয়র টু মেন অ্যান্ড মাস্ট সাবমিট টু দেম। মহিলারা পুরুষের থেকে নিচের এবং নিচু জাতের, এবং অবশ্যই পুরুষদের কাছে সাবমিট বা নিজেদেরকে সমর্পণ করবে। হাউএভার দিস ওয়াজ দ্য ডমিনেন্ট ভিউ ডিউরিং মিল্টনস টাইম। এটাই মিল্টনের সময়ের ডমিনেন্ট ভিউ ছিল। অ্যান্ড হিজ স্ট্যান্স উডন্ট হ্যাভ বিন কনসিডার্ড আনইউজুয়াল অর ইনসাল্টিং। আসলে ওনার ইয়াটা, আসলে ওই সময় মহিলারা যথেষ্টই করাপ্টেড ছিল মোরালি। হাউএভার মিল্টনস ইভ ইজ নট সিম্পলি আ টেম্প্রেস হুজ সেক্সুয়ালিটি কজেস দ্য ডাউনফল অফ দ্য হিউম্যান কাইন্ড। যদিও ওই মিল্টনের বর্ণনাকৃত যে অ্যাডাম ইভের যে ইভ যে একদম যে সব দোষ ইভের, তার জন্যই মানব জাতির ডাউনফল হয়েছে, এমনও না। সব দোষ একভাবে ইভকে দেওয়াও যায় না। হুইচ ওয়াজ দ্য কমন ইন্টারপ্রিটেশন অফ দ্য বিবলিক্যাল ফল অফ ম্যান ডিউরিং দিস টাইম। তো এটাই হলো আসলে মানুষের যে ফলের যে ইয়াটা, সেটার পিছনে নট অনলি মানে মহিলার শুধুর হাত নাই। ইনস্টেড শি ইজ আ কমপ্লেক্স বিইং উইথ আ স্ট্রং ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড বি টেকেন সিরিয়াসলি। রাদার আসলে ইভ ছিল একটা কমপ্লেক্স ধাঁচের মানুষ, যার খুব স্ট্রং ডিজায়ার ছিল জ্ঞান লাভের, এবং সেটাকে সে সিরিয়াসলি নিয়েছিল। জ্ঞান অর্জনের জন্যই আসলে ওই নিষিদ্ধ ফলটা তারা খেয়েছিল। দ্যাটস ইট। অ্যাকচুয়ালি বলে না, কিউরিওসিটি কিলস দ্য ক্যাট। সো কিউরিওসিটি কোনো কিছুকে মেরে ফেলে। সো মিল্টন ওয়াজ সামওয়াট প্রোগ্রেসিভ অন দিস ইস্যু ইন অ্যান আনলাইকলি ওয়ে। প্রোগ্রেসিভ ছিল অন্য কারণে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স, থ্যাংক ইউ। He was an advocate for divorce in an era in which it was uncommon. So মানে সে ডিভোর্সের অ্যাডভোকেট ছিল, যেটা আসলে কোয়াইট আনকমন ছিল তার সময়ে। আসলে এত ডিভোর্স হবে সেটা ওই সময় কে জানতো। মিল্টন বিলিভ দ্যাট ইফ ইদার পার্টি ইন আ ম্যারেজ ফাউন্ড ইট আনস্যাটিসফ্যাক্টরি, দে শুড বি এবল টু আস্ক ফর আ
ডিভোর্স। মিল্টন বিশ্বাস করত যে কোনো পার্টি বিয়েতে যদি মানে নারী বা পুরুষ কেউ যদি স্যাটিসফাইড না থাকে তাহলে তাদের ডিভোর্স চাওয়া উচিত। মিল্টন এটাও বিলিভ করতো না যে প্রিভেলিং নোশন দ্যাট অ্যাট দ্য টাইম দ্যাট ম্যারেজ ওয়াজ সোনলি ফর দ্য পারপাস অফ প্রোক্রিয়েশন। মিল্টন মনে করতো না যে বিয়ের মাধ্যমেই যে একবারে রিপ্রোডাকশন হতে হবে এরকম কিছু না, বরঞ্চ মিল্টন বিলিভ করতো দ্যাট কম্প্যানিয়নশিপ শুড বি দ্য গোল অফ ম্যারেজ। আসলে একজন আরেকজনের সহচর্যে থাকা এটাই বিয়ের প্রকৃত গোল হওয়া উচিত। আসলে ধর্মীয়ভাবে আমাদের ধর্মেও তাই বলা, আসলে বাচ্চা কাচ্চা উৎপাদন এটাই বিয়ের একমাত্র উদ্দেশ্য হতে পারে না, কখনো না। আচ্ছা, এটাকে তো গেল ম্যারেজ, এরপরে আসবে উইমেনের উপরে, এরপরে আসবে হলো এপিক পোয়েট্রি হিসেবে প্যারাডাইস লস্ট। মিল্টন ওয়াজ ইন্ট্রোডিউস টু ক্লাসিক্যাল গ্রিক এপিক্স অ্যাট আ ইয়াং এজ। ক্লাসিক্যাল গ্রিক এপিকগুলো মিল্টন খুবই অল্প বয়স থেকে পড়া শুরু করেন এবং মেড ইট ইজ হিজ গোল টু রাইট আ গ্রেট ইংলিশ এপিক। তার মাথায় ছোটোবেলা থেকেই ছিল একটা গ্রেট এপিক পোম উনি লিখবেন। Though initially he wanted to write his epic on an English subject, যদিও উনি ইংলিশে লিখতে চেয়েছিলেন ইনিশিয়ালি, দ্য লেজেন্ড অফ কিং আর্থার আসলে লিখতে চেয়েছিলেন এনার উপরে। কিং আর্থার ছিল আরেক কিংবদন্তি বা লেজেন্ডারি একটা ফিগার, উনি একজন রাজা ছিলেন, নামই হলো কিং আর্থার। তো রাদার মিল্টন হি ল্যান্ডেড অন সামথিং অ্যাজ লার্জ ইন স্কোপ অ্যাজ হি কুড পসিবলি গেট, দ্য স্টোরি অফ দ্য ফল অফ ম্যান। বরং কিং আর্থারের থেকে আরও বড় কনসেপ্ট উনি পেয়ে গিয়েছিলেন, সেটা হলো মানুষের হিউম্যান কাইন্ডের ফল, মানব জাতি কীভাবে ফল করলো স্বর্গ থেকে। তো দেয়ার আর মেনি প্যারালালস ইন প্যারাডাইস লস্ট টু দ্য এনশিয়েন্ট গ্রিক এপিক্স সাচ অ্যাজ হোমার্স ওডিসি অ্যান্ড ইলিয়াড অ্যান্ড ভার্জিলস ইনিড। অ্যাকচুয়ালি প্যারাডাইস লস্টের এই কাহিনীটার উপরে মানে সিমিলার কাহিনী নিয়েই প্রাচীন গ্রিক সাহিত্যে অনেক কিছুই লেখা হয়েছে, যেমন সিমিলার কনসেপ্টে হোমারের ওডিসি, হোমারের ইলিয়াড, ভার্জিলের ইনিড, এই টাইপের গ্র্যান্ড কনসেপ্টে এপিক কনটেক্সটে অনেক কিছু লেখা হয়েছে। এলিমেন্টস অফ গ্রিক এপিক্স সাচ অ্যাজ টেলস অফ ওয়ারফেয়ার, মানে গ্রিক এপিকের যে এলিমেন্টগুলো সেগুলো কি কি? যুদ্ধ, নায়ক, ভিলেন, ভালোবাসা, সব কিছু ইকো হয়েছে, একই জিনিসের প্রতিধ্বনি আমরা পাই মিল্টনের স্টোরিতে, বাট অন এ মাচ গ্র্যান্ডার স্কেল, বরঞ্চ একটা লার্জ স্কেলে আমরা এটার প্রতিফলন দেখতে পারি। Other epic elements in Paradise Lost include invoking a muse to aid the writer in telling the story. আচ্ছা, প্রত্যেকটা এপিক পোয়েমের শুরুতে একটা মিউজ মানে সঙ্গীতের দেবী, তাকে এরকম বলা হয় যে তাকে রাইটারকে বা বলে যে দেবীকে বলে, হে দেবী আমাকে সাহায্য করুন যাতে আমি এপিক কোনো একটা স্টোরি লিখতে পারি, বলতে পারি। বিগিনিং, আচ্ছা স্টোরিটা শুরু হবে ইনমিডিয়াস রেস। ইনমিডিয়াস রেস মানে হলো কাহিনীর মানে মিডল থেকে কাহিনীটা শুরু হবে, একদম প্রথম থেকে কাহিনীটা স্টোরি শুরু হবে না। রাদার দেন ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, সিরিয়ালি কোনো কিছু না হয়ে মাঝখান দিয়ে শুরু হবে কাহিনী। অ্যান্ড ইউজিং সিমিলিজ অ্যান্ড মেটাফোর্স টু শো এপিক কম্প্যারিজনস সাচ অ্যাজ কম্পেয়ারিং সাতানস স্পিয়ার টু দ্য লং মাস্ট অফ আ শিপ। আচ্ছা, সো সিমিলি এবং মেটাফোর ইউজ করা, সেটা হলো যে এপিক কম্প্যারিজনের জন্য, যেমন শয়তান বা সাতানের যে তীর, টু লং মাস্ট অফ আ শিপ, একটা জাহাজের মাস্তুলের সাথে সাতানের স্পিয়ারকে কম্পেয়ার করা। মিল্টন স্পেন্ট ওভার 10 years ডিকটেটিং দ্য পোম টু হিজ ডটার্স আফটার হি বিকেম ব্লাইন্ড। আচ্ছা, মিল্টন 10 বছর ধরে এটা লিখেছে, এই মানে অন্ধ হওয়ার পরে 10 বছর ধরে। অ্যান্ড হি ইভেনচুয়ালি রোড ইটস সিকুয়েল প্যারাডাইস রিগেইনড। প্যারাডাইস লস্টে শুধু লেখেন নাই, প্যারাডাইস রিগেইনডও লিখেছেন, কীভাবে উদ্ধার হয়েছে প্যারাডাইস, সেটা 1671 সালে। ইন হুইচ সাতান ট্রাইজ অ্যান্ড ফেইলস টু টেম্পট জিসাস ক্রাইস্ট, যেখানে প্যারাডাইস রিগেইনডে দেখিয়েছে শয়তান অনেক চেষ্টা করেও তখন আর জিসাস ক্রাইস্টকে টেম্পট করতে পারে না, বুঝাতে সক্ষম হয় না। Milton writes Paradise Lost in unrhymed blank verse of iambic pentameter. Paradise Lost লেখা হয়েছে কোনো ছন্দ মিলিয়ে লেখা হয় নাই, এটা হলো ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে। আয়াম্বিক পেন্টামিটার হলো মিটার, 5টা মিটার, অমিত্রাক্ষর ছন্দ বাংলায় বললে। আয়াম্বিক মিনস দ্য ইউজ অফ লাইন্স উইথ অ্যান আনস্ট্রেসড সিলেবল ফলোড বাই আ স্ট্রেসড সিলেবল। একটা সিলেবলে স্ট্রেস বা ধ্বনি চাপ, ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ, অল্প প্রাণ মহাপ্রাণ, যেটা কবি বলেন, এরকম করে বলা হয়েছে কাহিনী। When this combination is used 5 times in a line,
একটা লাইনে 5 বার করে এক লাইনে বলা হয়। এই স্কিমটাকে বলা হচ্ছে আয়ামিক পেন্টামিটার বা বাংলায় যেটা অমিত্রাক্ষর ছন্দ। মিল্টন ইউজেস রান অন লাইন্স উইদাউট পাংচুয়েশন টু অ্যাভয়েড লিমিটস সেট বাই রাইমড ভার্স। রাইমড ভার্সের ধারে কাছেও যান নাই। হি piles on epic similes one after another in imitation of classical epic poems. উনি লিখতে গিয়ে এপিক সিমিলি ইউজ করেছেন। মিল্টনের টাইমে পাঠকরা এক্সপেক্টেড পোমস টু রাইম অ্যান্ড ওয়ার শকড বাই হিজ ইউজ অফ আয়ামিক পেন্টামিটার হুইচ ওয়াজ প্রিভিয়াসলি ইউজড অনলি ইন ড্রামাস। আসলে ওই সময়ের পাঠকরা শকড হয়েছে, এটা আসলে নাটকে এরকম ধরনের ভাবে লেখা হতো। Although many critics argue that Satan may be the most interesting character in Paradise Lost, কিছু ক্রিটিক্স বা সমালোচকদের মতে শয়তান হলো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার। Milton probably intends the sun to be the hero of the poem because the sun voluntarily humbles himself to become human and sacrifices himself for the sins of humankind to justify the ways of God to man. আসলে শয়তান এখানে হিরো হলেও সমালোচকদের মতে আসলে মিল্টনের মতে হলো দ্য সান বা অ্যাডাম হলো এখানে আসল হিরো। আচ্ছা, এখানে প্যারাডাইস লস্টের চ্যাপ্টার আছে হলো ধরেন 14-15টা। আচ্ছা, ইয়াটা বলি, কাহিনীর ক্রোনোলজিটা বলি। ইন্ট্রোডাকশনে বলে, ফার্স্টে বলে দ্য অথর বিগিনস টু টেল দ্য স্টোরি অফ দ্য ফল অফ হিউম্যানিটি। প্রথমে অথর বলছে যে স্টোরি অফ মানুষের যে হিউম্যানিটি বা মানুষের মানবতা, এটার ফল কিভাবে করলো সেটার কাহিনী বর্ণনা করতে শুরু করেন ইন্ট্রোডাকশনে। রাইজিং অ্যাকশন কি, অ্যাকশনটার একটু রাইজ করবে। সাতান অ্যান্ড রেবেল অ্যাঞ্জেলস ফাইট এগেনস্ট গড অ্যান্ড লয়াল অ্যাঞ্জেলস। শয়তান এবং তার রেবেল অ্যাঞ্জেলস বা তার সহযোগীরা বা চেলা চামুন্ডারা ঈশ্বর এবং তার যে লয়াল যে বিশ্বস্ত যে অ্যাঞ্জেলরা তাদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা শুরু করে। আফটার দ্য ব্যাটল সাটান অ্যান্ড রেবেল অ্যাঞ্জেলস আর ইন হেল। যুদ্ধের পরে শয়তান এবং তার রেবেল যে বিদ্রোহীরা তারা জাহান্নামে বা হেলে নিক্ষিপ্ত হয়। প্রতিশোধের অ্যাজ এ রিভেঞ্জ ডেভিলস প্লট টু করাপ্ট হিউম্যান কাইন্ড। শয়তান যখন এরকম পরাজিত হলো তখন ডেভিলরা ঠিক করে যে আমরা মানব জাতিকে আমরা ফাঁসাবো। সাতান এরপরে যেটা হয়, সাতান ফ্লাইজ টু আর্থ টু ক্যারি আউট প্ল্যান। সাতান আর্থে যে কিছু প্ল্যান করতে থাকে। গড কলস কাউন্সিল অফ অ্যাঞ্জেলস টু টেল অ্যাবাউট সাতানস প্ল্যান। অ্যাঞ্জেলসদেরকে গড বলতে থাকে যে শয়তানের প্ল্যানগুলো বলতে থাকে। দ্য সান অফার্স টু স্যাক্রিফাইস হিমসেলফ ফর হিউম্যান রেডেমশন। আদম যে সে নিজেকে স্যাক্রিফাইস করতে রাজি হয়। সাতান ট্রিক্স হিজ ওয়ে ইন্টু গার্ডেন অফ ইডেন। ইডেনের বাগানে শয়তান ট্রিক করতে থাকে। সাতান সিজ অ্যাডাম অ্যান্ড ইভ ইন গার্ডেন অফ ইডেন। তাদের শয়তান ওদেরকে গার্ডেনে দেখতে পায়। আর্চ অ্যাঞ্জেল রাফায়েল ওয়ার্নস অ্যাডাম অ্যান্ড ইভ অ্যাবাউট সাতানস প্ল্যান। রাফায়েল নামে অ্যাঞ্জেল একজন অ্যাঞ্জেল বা দেবতা অ্যাডাম ইভকে শয়তানের প্ল্যান সম্পর্কে সতর্ক করেছে। ক্লাইম্যাক্সে যেটা হয়েছে, সাতান আলটিমেটলি টেম্পট করে অ্যাডাম অ্যান্ড ইভকে এই নিষিদ্ধ ফলটা খাওয়ার জন্য। এবং ক্লাইম্যাক্স হওয়ার পরে ফলিং অ্যাকশনের আফটারম্যাথ কী হলো, গড ইজ অ্যাংরি বিকজ অ্যাডাম একটা ভুল করেছে, অবাধ্য হয়েছে। গড অর্ডার্স পানিশমেন্ট অফ পেইন অ্যান্ড ডেথ ফর অল হিউম্যানস। বলছে যে পেইন এবং পানিশমেন্ট হবে হলো সব মানবজাতি, সবাই এটা সাফার করবে। আর্চ অ্যাঞ্জেল মাইকেল শোজ অফ ভিশন অফ রেডেমশন উইথ ক্রাইস্ট বা যীশু খ্রিস্টের মাধ্যমে আর্চ অ্যাঞ্জেল মাইকেল আরেকজন অ্যাঞ্জেল বা দেবতা, উনি রেডেমশন কীভাবে মানুষ মানে ক্ষমা পেতে পারে তার একটা ওয়ে দেখান। এবং রেজলিউশন ফাইনালে যেটা হয়, অ্যাডাম অ্যান্ড ইভ আর ফোর্সড ফ্রম দ্য গার্ডেন অফ ইডেন। তারা অ্যাডাম অ্যান্ড ইভকে ইডেন থেকে স্বর্গ থেকে তাকে স্বর্গচ্যুত করে আর্থে পাঠিয়ে দেওয়া হয়। সো মোটা দাগে এই হলো প্যারাডাইস লস্টের কাহিনী অ্যাজ এ হোল ইন এ নাটশেল।